সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়, এমন একটি গান আছে, বেশ জনপ্রিয় একটি গান। এবং যখন এলআরবি থেকে প্রয়াত আয়ুব বাচ্চু এমন একটি কথা বলে গেছেন, তখন নিজের মনেও মাঝে মাঝে প্রশ্ন জাগে, আসলে কি আমি সুখী নাকি একেবারেই সুখী নয়। সেই প্রশ্নটা মাথায় রেখেই আমরা আজ কি নিয়ে কথা বলবো সেটা আপনি খানিকটা বুঝতে পারছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি এবং আমি ভীষণ সুখী এই বিশ্বাসে এগোতে চাই, এবং আমরা চাই যে আসলে যতই সুখের অভিনয় আসুক না কেন, অভিনয় করতে করতে যাতে সুন্দর করে সুখী থাকা শেখা যায়। নিজেকে নিয়ে আপনি সুখী কিনা এবং নিজেকে নিয়ে সুখী থাকতে গেলে কি কি করা যেতে পারে, সেই সব কিছু নিয়ে আজকে আড্ডা হবে। আড্ডা দিতে এসেছেন তিনজন বন্ধু, চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন ডাক্তার ফাহমিদা আলী সোমা, তিনি একজন শিশু সার্জন, তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছেন। অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। তার পাশেই আছেন বুশরা চৌধুরী, তিনি একজন সংবাদ উপস্থাপক, স্বাগত। অনেক ধন্যবাদ। এবং তার পাশে আছেন নাসরিন জামান শিখা, তিনি একজন উদ্যোক্তা এবং তার কালেকশনের নাম হলো শিখাস কালেকশন, স্বাগত জানাই। এবং তিনজনের সাথে যখন আপনার দেখা হয়ে গেল, আপনি জানেন যে আরেকটা কাজ কি করতে হবে, সেটা হলো আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড, এটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। পুরো 1 ঘন্টার এই আড্ডায় আপনারা যে কোনো সময় যুক্ত হয়ে যেতে পারেন, এবং এই 1 ঘন্টার আড্ডা আপনার সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে। সাথে আছে আমাদের নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইলে দুটো পেজে। আমরা একটু ফাহমিদা আপুর কাছে আসি এবং জানতে চাই যে কাজ নিয়ে কেমন ব্যস্ততা, এবং শিশুদের সার্জন, আমি বলবো এটা শিশুদের সাথে কাজ করতে পারার আনন্দ, সাথে সার্জন যেহেতু আমি জানি যে বেশ কঠিন কিছু প্রসিডিওরও শিশুদের জন্য করতে হয়, সো পুরো ব্যাপারটা কোথা থেকে ইন্সপায়ার্ড হলেন, কেন হলেন, সেটা একটু জানতে চাই। ইন্সপায়ার্ড হচ্ছে ছোটবেলা থেকে এমএল লাইফ ছিল, একজন ডক্টর হব। আমার যতটা না এমএল লাইফ ছিল তার চেয়ে বেশি ছিল আমার বাবা আর আমার দাদুর। তাদের সে অনুপ্রেরণা থেকে এত দূর পর্যন্ত চলে আসা। তো স্কুল, প্রথমে বলতে হবে স্কুল টিচারদের স্বপ্নটা তো আমি দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্নের পথে হেঁটে যাওয়াটা স্যারদের হাত ধরে, যে তারা আমাকে শিখিয়েছে এটা করতে হবে, দেন তুমি মেডিকেলে চান্স পাবে, এভাবে পড়তে হবে। দেন ওইখান থেকে আমার স্কুল থেকে আমার পথ চলা শুরু। তারপরে তো মেডিকেলে চান্স পেলাম রাজশাহী মেডিকেল কলেজে। সেখান থেকে আমার স্বপ্নের ফার্স্ট স্টেপ যে হ্যাঁ আমি এখন ডাক্তার হব, এতদিন তো ছিল স্বপ্ন। তো সেখানে যাওয়ার পরে দেখলাম যে সার্জারি জিনিসটা খুব পছন্দের হয়ে গেল, খুব ভালো লাগা, আবেগ এখানে কাজ করলো। আর আমার যেই সার্জারি ডিপার্টমেন্ট ছিল, আমাদের রাজশাহী মেডিকেলের প্রতিটা ডিপার্টমেন্টই খুব ভালো। তারপরে যেহেতু আমার ভালো লাগা সার্জারি, তা আমি সেখানেই ছিলাম। তারপরে শিশু সার্জন হওয়া মানে ইন্টার্নিতে দেখা, ওয়ার্ডে দেখা, তারপরে বাচ্চা সবসময় একটা অনাবিল আনন্দ দেয়। হ্যাঁ, আপনি যখন ওদেরকে নিয়ে কাজ করবেন আপনার মন খারাপ থাকবে না। হ্যাঁ, এত নিষ্পাপ, এত সুন্দরভাবে ওরা কথা বলে। আজকে একটা ওটি করছি, ও ভীষণ ব্যথা পেয়েছে, কালকে ও ডাকতেছে আন্টি আমি ভালো হয়ে গেছি। মানে ওইখানে কোনো ফেক কিছু নাই, প্রতিটা যেটা আছে সেটা হচ্ছে একটা অনাবিল আনন্দ, এবং ওই আনন্দ আপনাকে ছুঁয়ে যাবে। কাজের স্ট্রেস সেক্ষেত্রে অনেকটা কমে যায়, কিন্তু হ্যান্ডেলিংটা খুব টাফ। বাচ্চাকে শুধু হ্যান্ডেল করতে হয় না, আসলে সেনসিটিভিটির জায়গাটাও ভীষণ বেশি। বাচ্চার সাথে সাথে বাচ্চার প্যারেন্টস, দাদি দাদা ফুপু চাচা খালা, সবাই একটা বাচ্চাকে ঘিরে, তাদের যে একটা প্রত্যেকটা মানুষ থাকে ঘুরে, তো তাদেরকে হ্যান্ডেল করা আরো কঠিন হয়ে যায়। একদমই একদমই তাই। আরো শুনবো আমরা। এখন একটু বুশরা আপুর কাছে আসতে চাই। উপস্থাপনা কেন ভালোবাসেন, উপস্থাপনা কেন করেন, সেটা শুনি। অনেক ধন্যবাদ। প্রথমে আমি নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে লেডিস ক্লাবে আমন্ত্রণ জানানোর জন্য। খুব ভালো লাগছে অনুষ্ঠানে এসে। তো যেটা বলছিলেন যে উপস্থাপনায় কেন আসলাম, এটা আসলে তো এখন তো আসেনি, একদম ছোটবেলায় যখন একদম ছোট ছিলাম তখন তো একটাই টেলিভিশন ছিল, বাংলাদেশ টেলিভিশন। তখন আমি ভাবতাম ঘোষক ঘোষিকা যারা আসতো, এখন দেখবেন অমুক প্রোগ্রাম, তখন একটাই টিভি ছিল। তখন আমার কাছে মনে হতো যেন এত ভালো লাগতো, প্রোগ্রাম দেখার চাইতে আমার কাছে মনে হতো যেন তাদেরকে বেশি ভালো লাগতো। তো এই ছোটবেলার যে আমার একটা ইচ্ছে যে এদেরকে এত ভালো লাগে, কখনো যদি আমি ওদের মতো হতে পারতাম, ওদের মতো হতে পারতাম। আর আমার না ক্যামেরা খুব ভালো লাগতো ছোট থেকেই, মানে ছবি তুলতে খুব ভীষণ পছন্দ করতাম, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। আর সবচেয়ে বড় কথা কি যে অত ছোট বয়সে হয়তো টেলিভিশনে প্রোগ্রাম করার সুযোগটা হয়নি, কিন্তু আমি রেডিওতে প্রোগ্রাম করা শুরু করি।
রেডিওতে বাচ্চাদের প্রোগ্রাম করা শুরু করি, ছড়া করি, কবিতা আবৃত্তি, মানে এগুলোর সঙ্গে যুক্ত ছিলাম আর কি। জি। পরবর্তীতে যখন আমি একটু বড় হলাম তখন আমি বাংলাদেশ টেলিভিশনে সেই যে ছোটবেলার স্বপ্নটা ছিল যে আমি ঘোষিকা হব, তো সেই স্বপ্নটা কেমন করে যেন আমার ভাগ্যে চলে আসলো। হঠাৎই একদিন এরকম একটা খবর এলো যে বাংলাদেশ টেলিভিশনে ঘোষিকা নেওয়া হবে, মানে সারা বাংলাদেশ ব্যাপী একটা জি। একটা আয়োজন খোঁজ চলছিল চলবে, আর জি, কি, জি। হ্যাঁ। তখন আমি কি করলাম, আমাকে অনেকে বললো আগে যে তুমি একটা অ্যাপ্লাই করো, তুমি তো এগুলো মানে পছন্দ করো, দেখো না। তখন তো বিটিভিতে তখন কিন্তু আমার কেউ ছিল না, মানে পরিচিত থাকে না যে কারো মাধ্যমে যাওয়া, সেরকম কেউই ছিল না। আমি তো ভাবছি ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে রাখি, ওতেই আমি খুশি। তারপরে তো এরপর একের পর এক ধাপে 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 পরীক্ষা নিরীক্ষা শুরু হলো। তো একটা সময় মানে সৌভাগ্যক্রমে আমি সিলেক্ট হয়ে গেলাম। বাহ। হ্যাঁ, শত শত পার্টিসিপেন্ট ছিল, কিন্তু তার মধ্যে আমি একেবারে আমি আনকোরা ছিলাম। কেমন করে যেন আমি সিলেক্ট হয়ে গেছি। তো যাই হোক, সেই থেকে শুরু আমার। তখন আমি ভালো করে শাড়িও পরতে পারতাম না, তখন আচ্ছা। বিটিভিতে আমাকে শাড়ি পরিয়ে দিয়ে দেওয়া হতো, ঘোষিকারা যেভাবে, তখন স্বপ্নের মতো মনে হতো যেন এই যে মাসুদ কায়সার ছিলেন, আমাদের সিনিয়র ছিলেন, তারপর লায়লা বানু ছিলেন, অঞ্জলি মুস্তফা ছিলেন, মানে এই যে বড় বড় সিনিয়র আপুরা, তাদের মানে পাশে বসে একই সাথে কিন্তু একই টেবিলে আমি মানে ঘোষণা দিচ্ছি বাংলাদেশ টেলিভিশন। এটা তো লাইভ ছিল, এখন অবশ্য সেই সিস্টেমটা উঠিয়ে দিয়েছে। জি, জি। তো সেটা থেকে শুরু আমার, কি ভালো লাগতো, মানে মনে হতো যেন একটা অনুষ্ঠান এখন দেখবেন অমুক নাটক কিংবা আলিফ লায়লা ছায়াছন্দ, ভীষণ ভালো লাগতো, মানে একটা অন্যরকম একটা অনুভূতি ছিল। জি, তারপর একেবারে। না আমার কাছে মনে হলো যেন উপস্থাপনাটা তো কম কথা বলা হয়, আমি নিউজে যাব, আমি নিউজ পড়বো, অনেকক্ষণ ধরে আমি স্ক্রিপ্ট পড়বো, ওরকম একটা ইচ্ছে। তখন ইচ্ছে থেকে তখন আস্তে আস্তে তখন আমি নিউজের দিকে ধাবিত হয়ে গেলাম। বাহ, তখন নিউজ পড়ছেন পরবর্তীতে কত বছর হয়ে গেল? আমি অনেক বছর থেকে আমি নিউজ পড়ছি, বেশ 2005-06 থেকে আমি, তাহলে তো প্রথম লম্বা আমার একটা শুরু হলো। জার্নি। হ্যাঁ। তাহলে লম্বাই জার্নি নিয়ে আরো শুনবো, কিছুক্ষণ বাদেই আসছি আবার। শিখা আপুর কাছে আসি। শিখাস কালেকশন নিয়ে বর্তমান ব্যস্ততা কেমন কেমন যাচ্ছে? নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ আবারও আমাকে ইনভাইট করার জন্য। তো শিখাস কালেকশন নিয়ে তো ব্যস্ততা আছেই, মানে আমার বেড়ে ওঠাটাই বিজনেস পরিমণ্ডলে পরিসরে, জি। মানে আমার বাপদাদার আমল থেকে বিজনেসটাই আমাদের ফ্যামিলিতে, তো দেখেই বড় হয়ে ওঠা আমার। তো অন্যান্য বিজনেস তো আছেই, যেমন আমাদের নুরুজ্জামান অটো রাইস মিল, ট্রাস্ট ফেব্রিক্স অ্যান্ড নিটিং প্রাইভেট লিমিটেড গার্মেন্ট, যেটা আমাদের, ওটাতে আমি আছি ডিরেক্টরশিপ। তো আর এটা হচ্ছে 2020 সালে করোনাকালীন সময়ে। তো যেহেতু আমি পোশাক, ড্রেস আপ এগুলোর বিষয় আমার ছোটবেলা থেকেই, সাজুগুজু এগুলোতে আমার ফ্যাসিনেশন সবসময়ই কাজ করতো, মানে বিশেষ করে ড্রেস আপের প্রতি, নিত্য নতুন ড্রেস পরবো, নিত্য নতুন শাড়ি, মানে এগুলো আমার ভালো লাগতো, এগুলো নাড়াচাড়া করতে, এগুলো নিয়ে কাজ করতে। তো 2020 সালে করোনাকালীন সময় হঠাৎ করেই মনে হলো যে আমি অনলাইনে একটা পেজ খুলবো। তো আমার হাজবেন্ডকে বললাম যে আমি এরকম একটা পেজ ওপেন করতে চাচ্ছি, বলে করো, প্রবলেম নেই, তোমার যেহেতু এটা শখের, ভালো লাগার, ভালোবাসার, তুমি এগুলো পছন্দ করো, নিত্য নতুন সব কিছুই, ড্রেস আপ, তো তোমার ভালো লাগবে, সমস্যা নেই, করো। তো তখন থেকে 2020-এ ওপেন করলাম শিখাস কালেকশন। তো ভালো লাগে এটা নিয়ে কাজ করতে আমার, যখন দেখি যে আমার ড্রেস কেউ পরছে, আমার শাড়ি কেউ পরছে, তো তখন নিজের মধ্যে একটা প্রাউড ফিল কাজ করে। একদম। তো আমার যখন রিপিট কাস্টমাররা আবার অর্ডার করে, তো এভাবেই আসলে পেজটা আর কি ওপেন করেছিলাম আমি। বেশ তো অনেক almost বছর হয়ে 5 গেল years কিন্তু। হয়ে গেল। হ্যাঁ, 5 বছর হয়ে হ্যাঁ, গেছে, দেখতে এখন দেখতে। তো মানে এটা রিপিট শখের কাস্টমারদের বশেই। অর্ডারই বেশি মানে থাকে। আমি ভাবতে পারিনি যে শখের বসে এটাই আমি পেশা হিসেবে নিব। অন্যান্য পেশা তো আছেই, মানে সাথে এটা অ্যাড হয়ে গেল শিখাস আমি ওটাই কালেকশন। জানতে চাই যে অনলাইন এই উদ্যোক্তা হওয়ার যে বিষয়টা, এটা তো হ্যাঁ। অনেকজনই এসেছেন, হ্যাঁ। এবং কোভিড চলাকালীন যে সময়টা, সেটা জি। অনেক আমাদের দেশের ইকোনমি আসলে ধসে পড়ার কথা ছিল, কিন্তু জি। সেটা না হয়ে বরং অনেক উদ্যোক্তা সেখানে ইমার্জ করেছেন। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে সবাই যে বিজনেসে টিকে থাকতে পেরেছেন তা নয়, কিন্তু আপনি এখন বলতে পারবেন যে আপনি বিজনেস করে স্বাবলম্বী হয়েছেন। হ্যাঁ, সবাই যে টিকে থাকতে পেরেছে বা পারবে তা না,
মানে ওই যে আমি বললাম যে আমি শখের বশেই এসেছি এই বিজনেসটাতে, এসে মানে আমার যতটুকু আমার হয় এটাই এনাফ, মানে যতটুকু না করলেই আমার না, মানে যতটুকু পেরেছি, যতটুকু আমার আর্ন হচ্ছে তো ভালো, খারাপ না। ওকে ওকে। পাশাপাশি আর কি আমার এটা কালেকশন বিজনেস, অ্যাকচুয়ালি আমার বিজনেস হচ্ছে গার্মেন্টস, অটো রাইস মিল, এগুলো তো আছেই। এটা আমি শখের বশে 2020-এ শুরু করেছি, তো আলহামদুলিল্লাহ যা হয় মানে মাশাআল্লাহ ভালোই হচ্ছে। আচ্ছা, বাহ, চমৎকার। সোমা আপু, আপনার কাছেই আসতে চাই, আরেকবার জানতে চাই যে নিজের পছন্দের যে পেশা, সেই পেশাতে তো আসতে পেরেছেন, সেখানে একটা ভালো লাগা আছে, তবে একটা প্রশ্ন যেটা আমাদের আজকের বিষয়, নিজেকে নিয়ে সুখী, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তা আসলে নিজেকে নিয়ে সুখী লাগে কিনা? হ্যাঁ, সুখ জিনিসটা তো আপেক্ষিক। হ্যাঁ, তবে আমার নিজেকে নিয়ে সুখী লাগে। কারণ হচ্ছে আমি আমার স্বপ্নের পেশাতে আসছি, এবং আমি যখন শিশু সার্জন হব এটা চিন্তা করলাম 2021-এ, তখন আমি কোর্সে আসি সোয়ার্দি মেডিকেল কলেজে। এবং এখানে আসার পরে আমি শুধু আমার শখটা পূরণ করিনি, আমি আমার টিচারদেরকে পেয়েছি, আমার কলিগদেরকে পেয়েছি যারা অসাধারণ। হ্যাঁ, ওখানে থাকা অবস্থায় আমি খারাপ লাগা ফিল করতে পারিনি। আমি খুব লাকি, আমার টিচার স্কুল থেকে এ পর্যন্ত তারা আমাকে প্রচণ্ড পছন্দ করে, ভালোবাসে, কেন করে আমি জানি না, কিন্তু আই এম সো মাচ লাকি। হ্যাঁ, তো দেখা গেছে যে আই এম সো মাচ হ্যাপি ইন মাই প্রফেশনাল লাইফ। এবং কোর্সে আমাদের তো অনেক কষ্ট থাকে, আমাদের সব কিছু মেনটেন করতে হয়, কিন্তু এই কষ্টটাও কষ্ট মনে হয়নি যখন আমি আমার পছন্দের সাবজেক্ট নিয়ে কাজ করেছি, আমার পছন্দের মানুষগুলো ছিল, এবং আমার টিচার থেকে শুরু করে কলিগ সবাই খুব কোঅপারেটিভ ছিল। আর পার্সোনাল লাইফ ওটাতেও হ্যাপি, আমার একটা বেবি আসছে, মানে বাচ্চা থাকা মানেই হ্যাপিনেস, আমার কাছে হচ্ছে বাচ্চাই হ্যাপিনেস। হ্যাঁ, তো বাইরেও আমার বাচ্চা আসছে, আমার প্রফেশনটাই বাচ্চাদের নিয়ে, বাসায় যখন আসি সেখানেও বাচ্চা আসছে, ওর সাথে চলতে যে মনে হচ্ছে যে আমি যেগুলো মিস করে গেছিলাম আমার ছোটোবেলা, লাইফের একটা সার্টেন পর্যায়ে এসে আমরা আমাদের ছোটোবেলাটাকে হারিয়ে ফেলি, তো ওই ছোটোবেলাটা আবার বাচ্চারা ফিরিয়ে নিয়ে আসে। যখন ওদের সাথে টাইম কাটে, ওদের সাথে ওদের অ্যাক্টিভিটিসগুলো করি, তখন মনে হয় আমিও আবার বাচ্চা হয়ে গেছি। একদমই। তো এবং নিজেকে এনিহাও যেভাবেই হোক সুখী রাখতে হবে, খুশি থাকতে হবে, এটাই কিন্তু হচ্ছে এটা ব্যাপার। যেমন আপনি বললেন যে নিজেকে আসলে সবসময় সুখী রাখতে হবে বা থাকতে হবে, এটা ওই যে যদি কখনো কাউকে বলি যে আমার খুব মন খারাপ, সে বলবে যে মন খারাপ করো না, কিন্তু এটা কিন্তু বলতে খুব সহজ, বাট আসলে নিজেকে হ্যাঁ, সুখী রাখা এটা একটা বড় প্রসিডিওর। এটা হচ্ছে যে আমার সুখটা বা নিজের সুখটা কারো কাছে দিয়ে দেওয়া যাবে না। নিজের সুখী রাখার জন্য আমি একজনকে বললাম, সে হয়তো আমাকে 5-10 মিনিট একটা সান্ত্বনা দিবে, আমাকে ভালো কিছু কথা বলবে, ওই সময় ওই জিনিসটা খুব দরকার। তারপরে দেখা যায় যে নিজেকে আবার চেয়ার আপ করে নিতে হবে, ওকে এটা। হ্যাঁ, একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। ফিরে আসলাম একেবারেই সেই চিরচেনা ছোট্ট বিরতির পরে, এবং নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আমাদের এই আয়োজনে আজ সুখ নিয়ে কথা হচ্ছে, তবে যে কোনো সুখ নয়, রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা ছোট্ট গোলাপের সুখ নয়, বরং নিজেকে নিয়ে সুখের যে বিষয়টা সেটা নিয়ে কথা হচ্ছে। সুখ আমরা নানানভাবে কিনতেও পারি, পেতেও পারি, সুখ অনেকে আমাদেরকে দিতেও পারে, কিন্তু নিজেকে নিয়ে নিজে সুখী থাকা, এটা আমি সবসময় মনে করি একটা জটিল প্রক্রিয়া, যেটাকে আমরা কমপ্লিকেটেড প্রসিডিওর বলতে পারি। তো সেই জটিল প্রক্রিয়ায় আসলে আমরা নারীরা কিভাবে ডিল করছি সেগুলো নিয়ে কথা হতেই পারে। আপনারাও স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিতে। আমরা যেমনটা আপুর সাথে, সোমা আপুর সাথে কথা বলছিলাম যে আসলেই কিন্তু নিজেকে নিয়ে সুখী হওয়ার ব্যাপারটা কিন্তু আপেক্ষিক, ডেফিনেটলি। তারপরও নিজের যত্নের বিষয়টা আছে, সেটা একটু বুশরাপা থেকে শুনে এসে আরেকবার আসছি যে এই যে নিজেকে নিয়ে নিজে সুখী থাকা, এই ভেতরে নিজের মধ্যে একটা কমপ্লিটনেস ফিল করা, এটা আসলে আপনি করেন কিনা, বা যদি করে থাকেন তাহলে কিভাবে সেটা করেন? আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে মানে বললেন যে সুখটা একটা খুব কমপ্লিকেটেড ব্যাপার। ভাবলে কিছু ক্ষেত্রে গানে, গল্প, সাহিত্যে কিন্তু কবিরা কিংবা গীতিকাররা লিখে গেছে সুখটা মনে হয় যেন অনেক দূরের কোনো জিনিস, কোনো একটা অলীক জিনিস, সহজে ধরা দেয় না। যেমন সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, কিংবা কত দূরে সুখের ঠিকানা, এরকম, তাই না? কিন্তু আসলে কিন্তু তা নয়, সুখটা কিন্তু অত দূরের কোনো বিষয় না, সুখটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই বিরাজ করে।
কিন্তু আমরা এটাকে খুঁজে পাই না, আমরা খুঁজতে জানি না, আমরা ঠিক জায়গায় এই সুখটাকে আমরা নাড়া দিতে পারি না। একটু আগে বললেন না যে আমরা পথে কুড়িয়ে পাওয়া কোনো গোলাপকে দেখে আমরা সুখী হব, হতে এটা পারি, কোনো হ্যাঁ। কমপ্লিট সুখ না, কিন্তু এতে কিন্তু একটা মনের যে আনন্দ, এটা কিন্তু একটা সুখ। এটা সুখ, আমি হ্যাঁ, বলেছি অবশ্যই। যেটা যে ওই সুখ নিয়ে কথা হচ্ছে না, হ্যাঁ, ওটা একটা সুখ, হ্যাঁ। তবে নিজেকে নিয়ে নিজের সুখী থাকা নিয়ে কথা হচ্ছে। তো আমার কাছে মনে হয় যেন সুখটা তখনই ধরা দেবে যখন আমি নিজেকে জানবো, নিজেকে পরিপূর্ণ মনে করব। থাকে না যে অনেকে কিন্তু অতৃপ্তিতে থাকে, হয়তো তার সব কিছু আছে, সে খুব দেখতে সুন্দর, সে শিক্ষিত, তার অনেক গুণাবলী আছে, কিন্তু তারপরও তার মধ্যে যেন কিছু একটা হতাশা কাজ করে। এই যে তার মধ্যে নিজের আত্মবিশ্বাস নেই, নিজেকে সুখী ভাবতে পারে না, তো এটার দায় কিন্তু তার নিজেরই, তাই না? তো সুখটা তার নিজের মধ্যেই আছে। আমি যদি মানে নিজেকে নিজের হাতকে আমি নিজেই ধরে রাখি, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখি যে না, আমার যা কিছু আছে আমি পরিপূর্ণ, আমি সুখী, আমি তো ভালো আছি, তাহলে কিন্তু সুখ আমার কাছে ধরা দিবে। সুখটা কিন্তু বাহ্যিক কোনো বিষয় না, এটা কিন্তু ভেতরের একটা বিষয়। হ্যাঁ, একদম, তো ওটাই খুঁজে পেতে চাই, কিন্তু খুঁজে, অনেকজনই কিন্তু খুঁজে অনেকে পায় কিন্তু না। খুঁজতে পারে না। জি। অনেকে কিন্তু হতাশায় ভোগে যে নিজেকে অন্যের সাথে তুলনা করে, আমি যদি তার মতো হতে পারতাম, হয় না, অনেকে কিন্তু তুলনা করে, তার মতো যদি হতে পারতাম, তার আছে, তার মতো আমারও যদি থাকতে আমি হবে। সুন্দর হতে পারতাম, তার মতো যদি আমার বড় চুল থাকতো, কিংবা তার মতো যদি আমি ফর্সা হতে পারতাম, এরকম কিছু বিষয় থাকে, আরো অনেক কিছু এলিমেন্টস মানে এক আছে। একটা অপূর্ণতা হ্যাঁ, নিয়ে মানুষ অপূর্ণতা আসলে থাকে। তুলনামূলক কিন্তু একটা মানুষের প্রক্রিয়া এই চলে যায়। অপূর্ণতাই কিন্তু তাকে অসুখী করে তোলে। কিন্তু আমি যদি আমার যা কিছু আছে আমি সন্তুষ্ট, আমি আমার হাইট যতটুকু, আমার চুল শর্ট হোক, আমি কালো, আমি যেটাই হই না কেন, আমি যদি আমার মধ্যে যদি তৃপ্তি বোধ থাকে, তাহলে কিন্তু সুখটা আমার কাছে ধরা দিবে। এটা আচ্ছা। অনেক দূরের কোনো বিষয় না, এটা কিন্তু স্বপ্নের কোনো বিষয় না যে সুখটা আসলে কি। সুখটা নিজের মধ্যেই খুঁজে নিতে একদম, হয়। শিখা আপুর কাছেও আসতে চাই, এই বিষয়ে জানতে চাই। কোনটা আপু? আমরা সুখ নিয়ে কথা বলছি এবং সেটা সুখ নিয়ে নিয়ে। জি সুখ, বলছি যে নিজেকে নিয়ে আপনি হ্যাঁ। সুখী কিনা সেটা নিয়ে। নিজেকে নিয়ে সুখী, আসলে আমার কাছে সুখ বিষয়টা যেটা মনে হয়, মানে সুখ একটা নিজস্ব বিষয়। নিজস্ব বিষয় ঠিক আছে, তারপরেও পারিপার্শ্বিকভাবে যেসব বিষয় জড়িত বা যেসব নিজস্ব মানুষজন যারা থাকে, আত্মীয় স্বজন, বা যে যে পরিবেশে আমরা কাজ করি, কাজের পরিসর পরিমণ্ডল সব মিলিয়েই মানে সেই মানুষটার হচ্ছে সুখটা নির্ভর করে তার মধ্যে নিজেকে সুখী ভাবা বা নিজের পরিপূর্ণতা, এটা হচ্ছে একদমই নিজস্ব বিষয়। অনেকে আমাকে হয়তো ডিপ্রেসড করতে চেষ্টা করবে বা বিষণ্ণতার মতো কিছু কথা বলবে বা বলার চেষ্টা করবে, কিন্তু সেটা নিয়েই আমি পড়ে থাকবো এমনটা কিন্তু নয়। আমি নিজেকে জানবো, নিজেকে বুঝবো, নিজে ভালো থাকার চেষ্টা করব। একদম। আবারও যদি আমি একটু সোমা আপুর কাছে আসি, জানতে চাই নিজের জন্য রাখা একটা সময়, আর সেটা আসলে এই ব্যস্ত জীবনে আদৌ পান কিনা, কিংবা সেই সময়টা কিভাবে সাজান? নিজের জন্য সময় বলতে হ্যাঁ পাই, বের করে নিতে হয়, এটা তো কখনো পাওয়া যায় না সহজে। তো এটা আমি ম্যাক্সিমাম পছন্দ করি রাত। তো রাতটা আমার খুবই পছন্দের। এরকমও দিন গেছে যে আমাকে সকালে উঠে হসপিটাল যেতে হবে, তারপরও আমি রাত জেগেছি, কারণ আমার জাগতে ভালো লাগতেছিল, তখন মনে হচ্ছিল ওইটাই আমার জন্য মি টাইম। তো তখন হয়তো বা ওয়েদারটাও ডিপেন্ড করে মি টাইমের জন্য। হ্যাঁ, কোনো যদি রাতে চাঁদ থাকে বা ওরকম সুন্দর একটা ওয়েদার থাকে, তো আমার কাছে ওই সময়টা হচ্ছে আমার জন্য সবচেয়ে সুখের টাইম। তো এভাবে মি টাইমটা আসলে নিজের মি টাইমটাকে নিজেই খুঁজে নিতে হয়। এটা তো একটা বললাম, অনেক সময় দেখা গেছে কাজ করতেছি, একটা ভালো লাগা কাজ করছে, ওটা কি মনে করে এটাই আমার মি টাইম, এই ভালো লাগাটাকে আর কিছুক্ষণ করি, তাহলে আমি আরেকটু মি টাইমটা এনজয় করতে পারবো। যেখানে এনজয় আমার কাছে মনে হয়, আমি যেটা করে বা যখনই আমি কোনো কিছুতে আনন্দ পাই, ওটাই আমার জন্য মি টাইম। স্পেসিফিকভাবে যে আমাকে 1 ঘন্টা আধা ঘন্টা একটা মি টাইম দিতে হবে, ওই রাতের স্পেসিফিক টাইমটা ছাড়া বাকিটা পুরাটাই আমার, যেখানে ভালো লাগা কাজ করে সেটাই আমার জন্য আমার মি টাইম। এটা বেশ চমৎকার। যেমন হলো, যদি আমরা আমাদের কাজের অঙ্গনটাকে ভালোবাসি, তাহলে কিন্তু অফিস যেতে কষ্ট হয় না। যেমন এবার ঈদের সময়টাতে আমি বেশ কয়েক জায়গায় বলছিল, কিংবা আমার বাড়িতেও অনেকে বলে যে তুমি ঈদের দিনেও কাজে যাচ্ছ,
তো আমার ওই মনে যে ভালো লাগে একটা কাজ একটা করে। ভালো লাগা, তো ঈদের দিন কিন্তু হ্যাঁ। আমার কাজ আছে, তো আমাকে সবাই ভাবছে যে আহারে কি দুঃখী মেয়েটা, যে ওকে ঈদের দিন কাজে যেতে হয়। কিন্তু আমি তখন ভেবে দেখলাম যে যেই ঈদে আমি কাজ করি না, আমি ভালো সেই ঈদেও লাগাটাই বড় অফিসে আসি। বিষয়। এবং সেই ঈদেও আমি এসে দেখা না করলে সবার সাথে, বা আমি যদি আমার এই শো এর ভেতরে না থাকি, তাহলে আমার কাছে কেমন যেন একটা অপূর্ণতা কাজ করে। তো ঈদের দিন মানে আমার কাজের অঙ্গনে যাদের সাথে আমার আসলে ভালোবাসার একটা সম্পর্ক তৈরিই হয়ে গেছে, তাদেরকে দেখা, সেটাও একটা একদম। ঈদের অংশ। এটা হচ্ছে যে জি। কাজের ক্ষেত্রটা কিন্তু আমাদের সেকেন্ড ফ্যামিলি হয়ে যায়। একদম। হ্যাঁ, এবং ওইটাও আমার ফ্যামিলি যেরকম, পরিবারেরই অংশ। হ্যাঁ, আমাকে ভালো লাগা খারাপ লাগা ডিপেন্ড করে আমার ফ্যামিলির উপর, সে কাজের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। হ্যাঁ, ঠিক একদম তাই। বুশরা আপু এটা বুঝতে পারবেন যে ঈদের সময় ঈদের দিনও নিউজ থাকে, আমি তো একদম, তাই একদম। জানি। আমার তো বোধহয় কত ঈদ আমি নিউজ পড়ছি, তো বাসায় অনেক সময় বলতো যে ওর তো ঈদ টিভিতে হবে। হ্যাঁ, এবং আমি শাড়ি কিনতাম ঈদের, মানে আমি নিউজ পড়বো সেই উপলক্ষে। হ্যাঁ। মানে খুব মনে হতো যেন আসলে এটা একটা অন্যরকম একটা এবং ভালো সারা লাগা বছর কাজ যেমনই করতো। শাড়ি পরা হোক না হ্যাঁ, কেন, ঈদের সময় একটু একটা ভিন্ন special, পরা যায়, একটু ভিন্ন একটু পরা যায়, স্পেশাল একটা সুযোগ রকম। থাকে। জি। তো ওইটার মধ্যে একটা ভালো লাগা কাজ করতো। যেদিন আমার ঈদের দিন ডিউটি থাকতো না, নিউজ থাকতো না, সেদিন আমার মনটা খারাপ, মনে হতো তোর আমার ঈদটা মাটি হয়ে গেছে, এরকম একটা মনে হতো আর কি। একদমই হ্যাঁ। একদমই। আমরা তো কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন না যে নিজেকে কতটুকু সময় দেওয়া যায়, আসলে প্রত্যেকটা মানুষের উচিত যে নিজেকে সময় দেওয়া, সেটা কাজের মধ্যে হোক। যেমন আমি নিজেকে থাকে না যে কিছু কিছু বিষয়, আমার অনেকে গান শুনতে পছন্দ করে, আমি যদি আমার প্রিয় কোনো গান শুনি তখন আমার মনটা কিন্তু রিফ্রেশ হয়ে যাচ্ছে। আবার অনেকে সাজতে পছন্দ করে, একটা নতুন শাড়ি পরলো কিংবা নতুন জামা পরলো, একটু ঘুরতে গেল, মনটা ভালো লাগছে। এগুলো কিন্তু আসলে মানুষের করা উচিত। তাহলে হয় কি যে এই যে একঘেয়েমি জীবন, হ্যাঁ মানুষের একটা বোরিং চলে আসে লাইফের প্রতি, যে কি লাইফটা এত বোরিং লাগছে। হ্যাঁ, কিন্তু সেদিন প্রতিদিন এটাকে একটু ঘুম থেকে change ওঠা, আনা ঘুমোতে উচিত। যাওয়া, হ্যাঁ। একই সেম ওল্ড লাইফস্টাইল, এটাতে কিন্তু মানুষের রোবোটিক জীবন হয়ে যায়। কিন্তু তিনি বোঝেন না যে তিনি আসলে নিজের জীবনটা কেমন মনোটোনাস করে Robotic ফেলছেন। হয়ে গেছে। অনেকে কিন্তু বুঝে না যে নিজেকে আমি যদি ভালো রাখতে চাই, আমার নিজেকে নিজের সময় দিতে হবে। আমার ভালো লাগার, Refreshment দরকার। আমার ভালো লাগছে কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমার একটা গান ভালো লাগছে, আমার একটা নতুন শাড়ি পরতে ভালো লাগছে, আমার প্রিয়জনের একটা প্রিয়জন ডাক দিল আমাকে মিষ্টি করে, সেটা শুনতে আমার ভালো লাগছে। তো এই যে ভালো লাগা জিনিসগুলো, এগুলো আসলে প্রত্যেকটা মানুষের উচিত যে ওগুলো ফিল করা এবং আয়নায় নিজেকে দেখা, নিজেকে সময় দেওয়া, নিজেকে ভালোবাসা। এটার মধ্যে কিন্তু একটা তৃপ্তি ভাব আসে। তখন মানুষ কিন্তু নিজেকে মানে আমি যখন যে কোনো মানুষ একটা নতুন শাড়ি পরবে, বেড়াতে গেছে, তখন তাকে কিন্তু মানে তার মনটা কিন্তু ফুরফুরে হয়ে যাবে। আসলে এটা কিন্তু তাই। একদম সঠিক এবং কথা, এটা একদম বাস্তব সায়েন্টিফিক কথা। ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে। তাই না? কারণ হলো নতুন শাড়ি পরার সময় হলো হ্যাপি হরমোনস ক্রিয়েট হয়, এবং হ্যাঁ। সাথে সাথে দেখা যায় এটা যে কিন্তু একটা মানুষ scientific আসলে পরলে, একটু ব্যাখ্যা শাড়ি আছে। পরলে ভালো তো লাগে, এই জিনিসটা ঘুরতে কিন্তু ভালো অনেকে কিন্তু গুরুত্ব দেয় না। আমি কেন এগুলো করব, আমার কি সময় আছে, আমার বাচ্চা কাচ্চা, আমার এই সংসারের কাজ, কিংবা যারা পুরুষ মানুষ তারা বলবো যে আমার অফিসের কাজ, এগুলো করতে চায় না, কিন্তু কিন্তু এটা এগুলো করতে করা হয় উচিত, নিজের জন্য। করতে না, হয়। কথা কিন্তু ভালো ওটাই যে লাগার জন্য। অনেকে উপলক্ষ মেনটেন করে, এবং কেউ কারোর দিকে তাকিয়ে ভাবে যে প্রত্যেক উপলক্ষে ও এত এক্সাইটেড হয়ে থাকে, এত সাজগোজ করে। কিন্তু আমি আসলে ব্যাপারটাকে ভীষণ মেয়েরা তো পজিটিভলি সাজতেই দেখি, পছন্দ করে। কারণ আমার মনে হয় তারা হেলদি মাইন্ড, এই কারণেই তারা যে কোনো উপলক্ষে নিজেকে গোছাতে পছন্দ করেন, সাজগোজ করতে আগ্রহী বোধ করেন। উপলক্ষগুলো তো আসেই নিজেকে চেয়ার আপ করার জন্য। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আমি ফিরে এসে শিখাপুর কাছে এই বিষয়টা শুনবো, সাথে আরেকটা কবিতা শুনবো আপনার কাছে। জি, জি। তো সেটা শুনবো, তবে একটা বিরতি থেকে এসে, এবং এর ফাঁকে আপনারাও জমে চলে আসুন, নিয়ে নিচ্ছি বিরতি। একেবারেই যদি সুখী সুখী বোধ না হয় তাহলে আর কোনো উপায় নেই, একেবারে চলে আসতে হবে টিভি অন করে নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। যত রকম নারী বন্ধুরা আছেন, আজকের বিকেলটা যদি কোনো কারণে আপনার বিমর্ষ মনে হয়, চলে আসুন, আড্ডা দিই, মনটা হয়ে যাক ভীষণ ভালো। সেই জন্যই আজকে নিজেকে নিয়ে সুখী এই বিষয়ে আড্ডা দিচ্ছিলাম, এবং সেই বিষয়টা নিয়েই শুনছিলাম যে এই যে নিজেকে সময় দেওয়া, নিজের মি টাইমের গুরুত্ব, নিজেকে একটু উপলক্ষ পেলেই সাজিয়ে গুজিয়ে নেওয়ার একটা বাহানা খুঁজে পাওয়া বা তৈরি করে নেওয়া, সেগুলো আসলে কতখানি গুরুত্বপূর্ণ সুখী হবার ক্ষেত্রে, সেটা নিয়েই শিখা আপুর কাছে আসবো। সেটাই জানতে চাই যে যে কোনো time, উপলক্ষ এবং নিজের সময়, নিজের আর কি। সময়, নিজের নিজেকে সময়টাকে যত্ন নিজেকে করা। সময় দেয়া, যত্ন করা, এটা আসলে এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে যেমন নতুন
কাপড় পরলে, একটু সাজুগুজু করলে, ঘুরতে গেলে হ্যাঁ ভালো লাগে। মানে সপ্তাহে দেখা যায় 2-3 দিন আমার বের হতেই হবে, একটু সাজুগুজু করতে হবে, একটু বের হতে হবে, পরিবার পরিজন নিয়ে একটু ঘুরলাম, সাজুগুজু করলাম, শাড়ি পরলাম। আবার আমার যেমন মনে হয় যে প্রিয়জনের জন্য একটা রেসিপি ট্রাই করলাম, যে কোনো রেসিপি, ওরা সেটা তৃপ্তি করে খেলো, বাচ্চা কাচ্চা, হাজবেন্ড, ভালো লাগলো, নিজের কাছে ভালো লাগলো। তারপর আমার হয়তো ফুড ফটোগ্রাফি করতে কিন্তু আমার ভালো লাগে, আমি বাহ! সেটা আবার পিকচার উঠাই, পিকচার উঠিয়ে সুন্দর করে ডেকোরেশন করি। আমি কিন্তু জানেন আপলোড কিনা- দিই না, তাও আমি প্রচুর ছবি তুলি, হ্যাঁ, খাবারের হ্যাঁ, ছবি তুলি, হ্যাঁ, খেতে গেলে সেটাই। ছবি তুলি, নিজে রান্না করলে ছবি তুলি, আর কিন্তু ফুড আপলোড সেক্টরে দেওয়া তো হয় না। কালিনারি সেক্টরে তো আমার ইয়ে আছেই, জানেন, জি। আমার একটা ইয়ে আছে, পেজ আছে, শিখাস কিচেন। জি যদিও সময়ের অভাবে ফুড ডেলিভারি এগুলোতে আমি ইনভলভ হতে পারি না সময় করতে। তারপরে নিজস্ব আত্মীয় স্বজন যারা থাকে, যারা একটু চায় যে যে তোমার ফুড ট্রাই করব বা তাদের জন্য রান্না বান্না করে, ডেকোরেশন করে, তাদেরকে ইনভাইট করলে খাওয়ানো, এগুলোতে আমার খুব তৃপ্তি বোধ হয়। আমার খুব কঠিন তো এক লাগে, তাও একজনের মানুষ এক এক যখন রকম খুশি হয় শখ ভালো লাগে। থাকেই। মানে আমার এগুলো আর কি শখ। আবার ঘর গোছানো, একটু বাগানের পরিচর্যা করা, বাহ ঘর বাহ, সুন্দর করে সাজানো, নিত্য নতুন ভাবে একটু ডেকোরেশন চেঞ্জ করে সাজানো। আপনার তো অনেকগুলো হ্যাপি হ্যাবিটস। এর মধ্যে আরেকটা হ্যাপি হ্যাবিট আছে, সেটা হলো আবৃত্তি করা। একটু শুনি না, চলো। হ্যাঁ, কি শুনবো আজকে? আবৃত্তি, যেহেতু রিসেন্টলি ঈদের আমেজ এখনো আছে আমাদের, তো আমি একটা ঈদের কবিতায় আবৃত্তি করতে চাচ্ছি। ঈদের কবিতা, বাহ জি। বেশ চমৎকার। তো ঈদ নিয়ে কবিতা লেখা হয়েছে বেশ। জি জি, আমি না এটাই। আর আমি এক সময় আবৃত্তি করতাম, আচ্ছা। বিটিভিতে করেছি অনেক আগে, 2001 সালে। তখন আমি ভার্সিটি 25 বছর আগের কথা, অনেক বছর আরেকটু আগে। হলে 33 বছর আগে তো আমি- কবিতাটা বলে দিতে পারতাম। জি, আবৃত্তি একাডেমিতে ছিলাম, জি, জি। টিএসসিতে। ওখানে আমি 2000 থেকে 2004 আবৃত্তি প্র্যাকটিস করেছি, কিন্তু বাহ। আবৃত্তি একাডেমি। চলুন তাহলে শুনেই আমার ফেলি। সার্টিফিকেটও আছে। তো এখন মাঝে মাঝে দেখা যায় করি, মাঝে মাঝে ট্রাই এগুলো করি। ভালো, আমার কাছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে নিজেকে আরো হ্যাঁ, অ্যালাইভ রাখে, আমার এটা ভালো মনে হয়। লাগে, কিন্তু এখন চলুন। সময় দিতে পারি না সব ক্ষেত্রে, তো তাও এজন্য- দেখি একটু আমরা পড়ি, জি। দেখি ঈদ নিয়েই একটা আমি কবিতা আবৃত্তি করছি। কে লিখেছেন। কবিতার নাম হচ্ছে খুশির ঈদ। খুশির ঈদ, বাহ। লিখেছেন কবি রাশেদ আহমেদ সাদি। আচ্ছা শুনি, চলেন। তো খুশির ঈদ, শাওয়াল মাসের চাঁদ উঠেছে, এলো ঈদের দিন, খুশির রঙে ভাসবো সবে, বাজাবো আজ বিন। নতুন জামা পরে সবাই এদিক ওদিক যাই, আনন্দে তাই মজা করে সেমাই পায়েস খাই। আসুন সবাই দোয়া করি আল্লাহ পাকের শানে, ঈদের হাসি ঈদের খুশি আসুক সবার প্রাণে। এটাই ছিল। বাহ চমৎকার, তো ছোট্ট কিউট একটা কবিতার মতো, আমার কাছে খুব ভালো লাগলো। চমৎকার আপু। এবং আমাদের বাকি বন্ধুদেরকে একটু জানিয়ে দিতে চাই যে চমৎকার করে একটা আড্ডা দিতে আপনারাও কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো যেই আইডি এবং পাসওয়ার্ড আছে, জুমের আইডি এবং পাসওয়ার্ড, সেটা ফলো করে চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিতে। তাহলে বেশ একটু সুখী হয়ে যাওয়ার বাহানা খুঁজতেই পারা যাবে। অবসর সময়ে কি করেন? ঘরে বসে কিছু করেন নাকি ঘুরতে যাওয়া হয়? এবং ঘুরতে যেতে কেমন লাগে সেটা আমি জানতে চাই। দুটোই করা হয়। অবসর সময় যদি সময়টা খুব কম হয়, অবশ্যই ঘরের মধ্যেই থাকা হয় এবং সেখানে নিজের যা পছন্দের জিনিস, অথবা গান শুনছি, গল্পের বই পড়ছি, বাচ্চাদের সাথে খেলছি, বা নিজের যে কাজগুলো করতে ভালো লাগে তা করছি। আর যদি টাইমটা একটু বেশি পাওয়া যায়, অবশ্যই বাইরে ঘুরতে যাওয়া। এবং আমাদের দেখা যায় যে ঘুরতে যাওয়া মানে হচ্ছে যে একদম টাইম ফিক্সড করে যেতে হবে ওটা না। রাত 8টা বাজে ইচ্ছে হলো আমি ঘুরতে যাব, বাচ্চা আছে, কাজিনরা আছে, ফোন দিলাম, সবাই চলে আসলাম, ভাই বোন বের হয়ে গেলাম, বাস ঘোরা হয়ে গেল। ঘুরতে তো সবারই ভালো লাগে। সব এটা থেকে তো- সুন্দর কোথায় লেগেছে ট্রাভেল করতে গিয়ে, যেটা এখনো চোখে লেগে আছে, মনে করলে সুখী সুখী লাগে? মনে করলে সুখী সুখী লাগে হচ্ছে আমি যখন আমার বেবিকে নিয়ে ফার্স্ট সি বিচে গেলাম, ওর খুব সমুদ্র দেখে দেখে ওর খুব দেখতে ইচ্ছে করলো। তো আমার মনে আছে আমি দূর থেকে যখন সমুদ্র দেখা যাচ্ছিল না, তখন থেকে আমি ভিডিওটা অন করে রাখছি, কারণ আমি জানতাম আমার বাচ্চা খুবই এক্সাইটেড থাকবে। এবং ওই মুহূর্তে যে ওর যে এক্সাইটমেন্ট ছিল, ও কতটুকু তোরে- ছিল তখন? তখন ও
4 বছর। তাহলে তো যে- খুবই কিউট একটা হ্যাঁ, এজ, এবং ওর জন্য ও- সমুদ্র দেখার মেমোরিতেও খুব memory ভালো তে, একটা, হ্যাঁ, মানে এখনো মনে আছে ওর নিশ্চয়ই সেই ও কথা। ভিডিও দেখলে খুশি হয়, এবং এরপর ওকে যতবার আমি নিয়ে গেছি ওই খুশিটা আমি আর পাই নাই ওর কিন্তু মাঝে। প্রথমবারের যে খুশি ছিল, হ্যাঁ, এত সমুদ্র সমুদ্র দেখেছে সে। দেখা, ও দৌড়ে চলে যাচ্ছে, আমি পিছনে দৌড়াচ্ছি, ওকে থামাতে পারছি না। হ্যাঁ, ও কোথায় যাচ্ছে ওটাও সে বুঝতে পারতেছে না, মানে ওর এবং মাঝে ছোট যে ছোট একটা পায়ের সাথে পারা যাচ্ছে না, এরকম একটা হ্যাঁ, ব্যাপার। দেখা গেল দৌড়াতে যে ও জোতাও চলে গেছে, মানে ওই আনন্দটা আসলে এখনো চোখে ভাসে, ওটা আর ফিরে পাওয়ার মতো না, হয়তোবা ও নিজে ওই আনন্দটা পাবে না। এরপরও যতবার যাচ্ছে ওর কাছে পরিচিত জায়গা, অপরিচিত বা দেখার যে একটা তীব্র ইচ্ছা ছিল ওর মাঝে, তা আমার কাছে একেবারে মানে প্রথম কিছু দেখলেও কিন্তু আমাদের চোখে একটা যে মুগ্ধতা লেগে থাকে, হ্যাঁ। সেটা কিন্তু দ্বিতীয়বারে একটু কমে কমে আসে, যায়। পঞ্চমবারে আরো একটু কমে আর- আসে। এটাই হলো আসলে ওই মুগ্ধতার বিষয়টা, যে প্রথমবারের মতো আসলে কিছুই হয় না। আমরা একটু জুম থেকে আসি, আবার স্টুডিওতে আসছি। আজ এসেছেন আমাদের সাথে মমি আপা, তারপরে এসেছেন আমাদের সাথে সামান্তা। পরমা আপা ক্যামেরা অন করেননি। মমি আপার সাথে লাস্ট দিন কথা হয়নি, আমি এত দুঃখিত ছিলাম যে আমার হাতে একদমই খুব ছোট সময় ছিল, যে সময়টা আমি কথা বলতেই পারছিলাম না, যার কারণে মমি আপুর কাছে আজকে আগে আসতে চাই। মমি আপু, এসে আপনার সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই যে আপনার কাছে সুখ মানে কি, এবং নিজেকে নিয়ে নিজেই সুখী থাকেন কিভাবে, কারণ আমি জানি আপনি সুখী থাকেন। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আর আজকে একটা চমৎকার প্রশ্ন করেছো যে সুখে থাকা। আসলে আপু, সুখে থাকাটা আমার কাছে মনে হয় যে যার যার পার্সোনাল ব্যাপার, আর কে কিভাবে সুখে থাকবে সেটা সম্পূর্ণই তার ব্যাপার। আমি সবকিছুর মধ্যেই খুব একটা শান্তি শান্তি খুঁজে পাই, এবং কোনো কিছুই আমার কাছে কিছু মনে হয় না। যে পরিবেশে যে কোনো অবস্থাতেই থাকি নিজেকে খুব সুখী মনে করি, আর বিশেষ করে কাজের মধ্যে সুখে থাকি। তারপরে যে আপু, অনেকদিন ধরে তোমাদের সাথে কথা হয় না, এই যে লেডিস ক্লাবে বসলাম, এটা একটা সুখ অনুভূতি দেয় আমাদের নারীদের। 6টা থেকে 7টা পর্যন্ত যে আড্ডা দিব, তারপরে নিজের কাজ করব, সংসারের কাজ করব, ঘুরতে যাব। এই যে কালকে বন্ধুরা মিলে সবাই রোজ গার্ডেনে গেলাম, হই হই করলাম, আড্ডা করলাম, ভিডিও করলাম, এই তো এভাবেই সময়টা কাটে। এটা আসলে দেখেও আপু, আমার মনের ভালো শান্তি লাগে। বড় শান্তি, এটা আমি মনে করি। বাহ, আপু, আসলে সুখে এই থাকা কথাটা একটাই মূল সত্যি। মন্ত্র। এবং আপনি খুব মানে খুব হালকা করে বললেন, তারপরেও খুবই দামি একটা কথা বললেন, যে কে কিভাবে সুখী থাকবে এটা তার পার্সোনাল বিষয়, এটা তার ব্যক্তিগত বিষয়। আমি বাইরে থেকে দেখে বলার কেউ নই যে তুমি কেন এভাবে সুখী থাকো। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। যার যার ভালো লাগার বিষয়টা এক একজনের এক একজনের এক এক রকম। তাই না? সে যদি আসলে মানে ঘরের ভেতর বন্দি থেকে খুশি থাকে, আমি তাকে বলার কেউ না যে তুমি কেন বের হও না, তুমি কেন ওভাবে তার বাইরে সেটা যাও ভালো না। লাগছে। ওটা তার সবারটা ভালো একই লাগে। রকম সবার তো হবে একই সেটা রকম না। হবে না। একদম। এবং কেউ যার যদি যা প্রচুর করতে বাইরে ভালো ঘুরতে লাগে। যেতে চায়, তার যদি বাইরে গিয়ে আসলে খুব আনন্দ লাগে, তাকে ঘরে আটকে রাখার আমরা কেউ না। এটা এই কথাটা খুব সহজ কথা, খুব স্বাভাবিক কথা, কিন্তু এটা বাংলাদেশের জন্য আর না, ঘরের পুরো মধ্যে পৃথিবীর জন্য কতটুকুই মনে বা হয় যে এটা ভালো সবচেয়ে লাগে, বড় কত বিলাসিতা, সময়ই ভালো যেটা লাগতে কেউ পারে। পায় না। এটা খুব অদ্ভুত একটা বিষয়। সামান্তা, তোমার কাছেও আসবো, একটু পরমা আপার সাথে দাঁড়াও, একটু পরমা আপার সাথে কথা বলে নিই। পরমা আপা, একটু আপনি আনমিউট করেছেন। আপনার কাছে জানতে চাই যে বলেন তো একটু, আপনার এই লম্বা জীবনে সুখে থাকার মন্ত্র হিসেবে আপনি কি শিখেছেন? আপনার কাছে আছে কোনো সুখে থাকার মন্ত্র? তোমাদেরকে অনেক শুভেচ্ছা, এবং অতিথিদের আজকে আমি এত ভালো লাগতেছে তাদের দেখে, তাদেরকে অশুভ সন্ধ্যা জানাচ্ছি। তো আসলে সুখ হলো নিজের মধ্যে। আমি যে কাজ করি, আমি যে আমার এই বয়সে আমি অনেক সংগঠনের সাথে যুক্ত, সেখানে গেলে আমার মনে হয় আমি এর চেয়ে সুখ আমার কিছু নেই। মনে হয় যেন আমি এখন একটা, এটা বলা ঠিক হবে না, আমার মৃত্যু পরে আমার বেহেশত হবে না দোজখ হবে সেটা তো জানা যায় না। তবে আমার মনে হয় আমার সংগঠনে যখন কাজ করি, যখন কথা বলি কোনো কিছু বিষয় নিয়ে, তখন আমার কাছে মনে হয় আমি সবচেয়ে সুখী। এর চেয়ে বেশি না। ঘরেও যে ভালো লাগে না তা নয়, কিন্তু ভালো লাগে বিধায় তো কাজগুলি করতে হয়, ঘরে কাজ করি, এবং সবাইকে যারা আমার সদস্য আছে ঘরে, তাদেরকে সুখ দেওয়ার জন্য আমাকে রান্নাও করতে হয় এই বয়সে, পছন্দের রান্না, আমার ছেলে খাবে, বউ খাবে, এই সেই আরো আত্মীয় স্বজন। তো যখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি লিখতে বসি, ওই জায়গাটা আমার মনে হয় কেউ নিতে পারবে না। আমার ওইখানে এত সুখ, এত আনন্দ আমি এর চেয়ে বেশি কিছু পাই না এবং পাবো না মনে হয় কখনো।
বাহ, চমৎকার চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ। সামান্তার কাছে আসি। সামান্তা, তুমি আমাকে বলো যে সুখ কোথায় কিনতে পাওয়া যায়? আপু দেখো, তোমাকে আমি একটা এক্সাম্পল দেই। আমি তো অনেক সুখ নিয়ে কথা বলেছি এর আগে। একটা হ্যাঁ। এক্সাম্পল দেই। দেখো তোমরা যারা টিভিতে প্রোগ্রাম করো বা রেডিওতে প্রোগ্রাম করো, তারা সবসময় হাসি খুশি থাকো বলে আমরা তোমাদের কাছে যাই। এখন আমি যদি একটা মানুষ, আমি যদি সারাক্ষণ মন খারাপ করে থাকি, আমাকে মানুষ একদিন সান্ত্বনা দেবে, দুদিন সান্ত্বনা দেবে, 3 দিনের দিন কিন্তু আর বলবে না যে ওর কাছে যাই, ওর কাছে শুধু মন খারাপই পাওয়া যায়। আমার কথা হচ্ছে আমি নিজে সবসময় হাসি খুশি থাকবো, যাতে দুইটা মানুষ আমার কাছে এসে ভালো থাকার মন্ত্র শিখে যায়। আমার কথা হচ্ছে আমি যতই দুঃখে থাকি না কেন, আমি অন্যকে যেন হাসাতে পারি, এটাই হচ্ছে আমার আমার কাছে সব থেকে ভালো লাগে। কারণ আমার কাছে হচ্ছে আমার যারা চারপাশের মানুষ সবাই দুঃখে থাকে, এখন আমিও যদি দুঃখে থাকি তাহলে হইলো নাকি? বাহ, যে তুমিও খুব দামি কথা বলেছো। এই যে হ্যাঁ, বললো যে অন্যকে সুখী একদম, করা। হ্যাঁ, অন্যকে হ্যাঁ, সুখী করা। নিজেকে সুখী মানুষ রাখতে কজন হবে। আছে যে নিজে দুঃখে আছে কিন্তু অন্যকে আমি সুখী করতে রাখবো। আগ্রহী, রাজি। হ্যাঁ। হ্যাঁ, এরকম মানুষ খুব কমই পাওয়া যায়। একদমই। আপুকে অনেক ধন্যবাদ যে আসলে উনার মনটা অনেক উদার, যে এই কারণে যে উনি বললো না যে আমার মন খারাপ থাকলেও আমি অন্যকে সুখী করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এটা কিন্তু আপাকে আসলে স্পেশাল একটা থ্যাঙ্কস দিতে হয় খুব না? ছোট্ট একটা মেয়ে, কলেজে পড়ে। আচ্ছা, ছোট্ট না? আচ্ছা, একদমই। যাই হোক, চমৎকার অনেক করেও শুভেচ্ছা, বলেছে, হ্যাঁ। বড় মানুষের মতো আসলে সুন্দর বলেছে। একটা কথা বলেছে যে। এবং এটাই আমার কাছেও যেমন একটা কথা আপু রিলেট করতে পারবেন, যারাই কিনা আসলে প্রত্যেকেই যে যার নিজ নিজ প্রফেশনে দেখা যায় যে আমাদের মন খারাপ থাকলেও যখন কাজের অঙ্গনে আমাদেরকে যেতে হয়, হাসতে হয়, মানুষকে সেই পজিটিভ এনার্জিটা দিতে হয়। কারণ আমি যদি তাকে একটা সার্ভিস প্রোভাইড করতে চাই, তাকে আমার সবার আগে খুশি খুশি দেখাতে হবে এবং সে যাতে খুশি হয়ে আমার কাছ থেকে ফেরত যায়, এই বিষয়টা। নিজে ভালো না থাকলেও ভালো থাকতে হবে সেই সময়টা। একদমই। একটা বিরতি এটাই। থেকে এসে বাকি দুজনের সাথে ওই যে ঘুরতে যাওয়ার বিষয়টা নিয়ে আলাপ করব। একটা ছোট্ট বিরতির পরে চলে আসছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। অনেক সময়ই যখন আমরা নিজেকে খুঁজে পাই না, তখন দেখা যায় কি যে সুখও খুঁজে পাওয়া যায় না। কিন্তু নিজেকে খুঁজে পেতে মাঝে মাঝে নিজেকে কিছু প্রভাবক দ্বারা প্রভাবিত করতে হয়। প্রভাবক জিনিসটা কি? সেটা হলো যে এমন কিছু বস্তু যেটা কিনা আমাদের মনকে অন্যদিকে ডাইভার্ট করতে পারে, প্রভাবিত করতে পারে, পরিবর্তন করতে পারে। তো সেই প্রভাবকটা কি হতে পারে সেটা নিয়েই ভাবছিলাম এবং তখনই ঘোরাঘুরির প্রসঙ্গ এসেছে। সবাইকে আরও একবার স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। জুমে অনেক বন্ধুরা আছে, প্রভাবক নিয়ে আলাপে আসছি, ঘুরতে যাওয়া নিয়ে কথা বলবো। তবে তার আগে নাহিদা নেলি আপু আছেন আমাদের সাথে জুমে, তার সাথে একটু কথা বলে নিই। নেলি আপু, খুব খুশি খুশি লাগছে, লাল রঙে আপনাকে আরো আনন্দিত লাগছে, বলেন তো নিজেকে নিয়ে সুখী আছেন তো? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। আসলে সুখটা আসলে নিজের ব্যাপার, একদম সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। নিজে যদি সুখী হতে চাই, অল্প নিয়েও সুখী হতে পারি। আর যদি সুখী হতে না চাই, নিজের যদি সুখীশীলতা থাকে, তাহলে অনেক বেশি করে সুখী হওয়া যায় না। তো আমি মনে করি আমি অনেক সুখী, আমার যা আছে তা নিয়ে আমি অনেক সুখী। বাহ, তাতে আমি সন্তুষ্ট। বাহ, চমৎকার। এটাই আসল ব্যাপার। সুখ আসলে কোথাও গিয়ে পাওয়া যাবে না যদি কিনা আমি অনুভব করতে না পারি। অনেক সময় এমন হয় যে আপু, কাজের সময় বসে আপু, যে দেখা যায় যে অনেক দিন ধরে টানা কাজ চলছে, মনোটনি এসেই গেছে, যতই সুখী হতে চাই না কেন সবকিছুতে একঘেয়েমি পজিটিভ চলে একটা আসে। এসে যায়। তো তখন নিজেকে গিয়ে ফিরে পেয়েছেন এমন কোনো জায়গা আছে যে ঘুরতে গিয়ে একদম উজ্জীবিত হয়ে ফিরে এসেছেন? হ্যাঁ, অনেকবার হয়েছে। যেমন টানা যখন কাজ করি না, তখন হয় কি যে মনে হয় যেন প্রাণটা ছুটে যায় কোথাও নির্জন কোনো জায়গায়, কিংবা কোনো পাহাড়ে, কিংবা কোনো সমুদ্রে। এরকম অনেকবার হয়েছে। যখন এরকম মনে হয়েছে না, তো ফ্যামিলি ট্যুরে চলে গেছি। তো আমার সমুদ্র খুব পছন্দ। তো বাংলাদেশের ভেতরে আমার খুব ভালো লাগে সেন্ট মার্টিন। চারিদিকে সমুদ্র, এত ভালো লাগে, মানে মনটা তখন হারিয়ে যায়, মনে হয় যেন আমি একটা অন্য জগতে আছি, একটা ভালো লাগার পরিবেশে আছি, একটা ভালো লাগার আবহে আছি। যত দুঃখ কষ্ট থাকে না, অফিসে আমরা কাজ করি কিন্তু অফিসের মধ্যেও কিন্তু অনেক থাকে, অনেক ধরনের পলিটিক্স থাকে, এটা তো মানে টুকিটাকি থাকবেই। তারপরে কিন্তু আমার কাছে তখন মনে হয় যেন আমি বোধহয় সবচেয়ে সুখী মানুষ, প্রকৃতির মাঝে আছি। এই যে একটা বাতাস গায়ে লাগছে, সমুদ্রের বাতাস, তখন নিজেকে খুব একটা অন্য জগতের একটা মানে ফিল করি তখন নিজেকে। আসলে এই নিজেকে ফিল করাটা আসলে দরকার, আসলে একটা সময় দরকার। একঘেয়েমি থেকে মানুষকে কিন্তু একটু চেঞ্জ আনা দরকার, একটু হাওয়া বদল করা দরকার। এটা কিন্তু
যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা একটা ফ্রাস্ট্রেশনে পড়ে যাবে, একটা লাইফটা তখন হতাশাময় হয়ে যাবে, তখন আমরা অলওয়েজ মন খারাপ করে থাকবো, মানে একটা ডিজিজে পরিণত হবে। তো সে কারণে আসলে এগুলো দরকার আসলে। তখন আসলে যে অনেকে বললাম না যে আমি প্রথম থেকে বলছি, অনেকে কিন্তু খুঁজে পায় না যে কিসে তার আনন্দ। অনেক বাধা বিপত্তি থাকে, অনেকের আর্থিক সংকট থাকে, ফ্যামিলিতে বাধা থাকে, কোথাও ঘুরতে যেতে পারে না, কিংবা একটা নতুন কাপড় ঘরের মধ্যে পরতে পারে না, কিংবা একটা নিজের বন্ধু বান্ধবদের ডেকে একটু থাকে না যে ছোটবেলার বন্ধুদের ডেকে আমরা একটু ঘরের মধ্যে খাওয়া দাওয়া করলাম, অনেকে কিন্তু সেই সুযোগটা পায় না। কিন্তু তারপরেও আমাদের সামর্থ্যের মধ্যে যেটা আছে সেটা আমরা করতে পারি, তাই না? যদি আমরা করি তাহলে আমাদের যে একঘেয়েমি লাইফ সেটা থেকে আমরা কিন্তু মুক্তি পাবো। যখনই আমরা মুক্তি পাবো তখনই কিন্তু সুখটা আমাদের মাঝে ধরা দিবে। বাহ, চমৎকার। শিখা আপুর কাছে আসি, জানতে চাই কোনটা আপনার প্রিয় ডেস্টিনেশন, কোথায় গিয়ে খুব ভালো লাগে, নিজেকে ঘুরতে তো বরাবরই ভালো লাগে, এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একটা রিফ্রেশমেন্ট প্রয়োজন। আমরা যে যান্ত্রিক লাইফ লিড করি, কাজের মধ্যে ডুবে থাকি সারাক্ষণে, তো আমাদের একটু না একটু রিফ্রেশমেন্ট তো প্রয়োজনই। এজন্য অবশ্যই দূরে কোথাও বেড়াতে যাওয়া, কক্সবাজার, সবথেকে ফেমাস দেশের মধ্যে ফেমাস ডেস্টিনেশন আমার কাছে মনে হয়, আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম, এটা আমি কখনো ভুলতে পারবো না। সেন্ট মার্টিন যে একটা বিচ, এটাতে না গেলে মনে হয় বিচের যে আসল সৌন্দর্য এটা কেউ উপভোগ করতেই পারবে না। মানে এত ভালো লেগেছে আমার, মানে খুব আমি ভালো লেগেছে আমার। এটা 2 বছর আগে গিয়েছিলাম, ফ্যামিলি ট্যুর অ্যাকচুয়ালি, আমার বোনরা, বাবা মা সহ সবাই গিয়েছিলাম। তো সমুদ্রে গেলে সমুদ্রে মনে হয় যেন হাতছানি দিয়ে ডাকে, এমন মনে হয় সামনে আগাতে থাকলে আগাতেই থাকি, যেতেই থাকি যেতেই থাকি, পিছু থেকে সবাই আমাকে ডাকছে আর যেও না আর যেও না, কিন্তু কেমন যে একটা ভালো লাগা, মনে হয় যাই 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 না চলে। এটা শুধু আমার না, আমার বাবারও নাকি এমন হয়, আমার বাবাও সেম কাজটা করে। তো আমরা তো বলতে থাকি যে আব্বা আর যেন না, না না কিছু হবে না, আর একটু যাই না যাই না, মানে একটা ভালো লাগা, মানে হ্যাঁ ওটা সতর্কতা, মানে এই যে ভালো লাগাটা, মানে কেমন জানি একটা ভালো লাগা। সমুদ্রটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। ব্যাপার আছে, সমুদ্রের একটা হিপনোটাইজিং ক্ষমতা আছে। এটা অনেক সময়ই দেখবেন যে এটা নিয়ে অনেক উপন্যাসে অনেক ড্রামাটিক ভাবে ব্যাপারটা লেখা আছে। অনেক কিন্তু ভৌতিক গল্প ওই সমুদ্রকে ঘিরে এই কারণেই তৈরি হয়েছে যে সমুদ্র যখন ডাকে আপনি সমুদ্রকে না করতে পারেন, না করতে পারি না, এমনও হতে পারে। এছাড়া গিয়েছি সিলেট, সিলেটটাও অনেক ভালো লাগে আমার। রিসেন্ট যেমন গিয়েছিলাম রোজার ঈদে, তো গত রোজার ঈদে আর কি, ফ্যামিলি ট্যুরে ছিল আমাদের, তো খুবই ভালো লেগেছে। আমরা তো বোনরা সকালে উঠবো, জার্নি করে গিয়েছে, তো দেখা যাচ্ছে আব্বা আমার বর ওরা তো উঠছেই না ঘুম থেকে, 10টা বেজে গেছে, বেড়াতে আসছি আমরা, একটু ঘুরবো না বেড়াবো না, ওনারা ঘুমাচ্ছে, তো কি করব, ওনারা ঘুমাক, আম্মা আমি আমার বোনরা সহ সবাই মিলে রেডি হয়ে বের হলাম ঘুরতে, ওনারা ওনাদের মতো উঠে। চমৎকার চমৎকার। এরই সাথে সাথে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে শেষ বাক্যে যদি কাউকে বা কিছু নিয়ে এক লাইন বলতে হয়, সোমা আপুকে দিয়ে শুরু করতে চাই, যে বিদায় বেলায় কি বলতে চান, বা কোনো একজন মানুষ আছে তাকে কোনো মেসেজ দিতে চান? সবার জন্য দিতে চাই, আমার একটা খুব পছন্দের কথা আছে। আমার একজন স্যার আমাকে বলছে, যখন আমি খুব মন খারাপ করেছিলাম একটা সার্টেন টাইমে, তখন আমাকে স্যার বলেছিলেন যে লাইফে কেউ অপরিহার্য না, তোমাকে ডিপ্রেসড অনেকে করতে পারবে, কিন্তু তোমাকে হ্যাপি বা খুশি সুখী তুমি একাই নিজেকে করতে পারবে। বাহ, চমৎকার। আসি বুশরাপুর কাছে। একদম, আসলে সুখ জিনিসটা তো আমি বরাবরই বলে আসছি নিজের কাছেই, সবার উদ্দেশ্যে একটাই বলবো যে সবাই আপনারা নিজেকে ভালোবাসুন, নিজেকে পছন্দ করেন, নিজেকে ভালোবাসবেন গভীরভাবে, নিজের হাতকে নিজেই ধরে রাখবেন শক্ত করে, এবং নিজেকে সবসময় উজ্জীবিত করবেন। কি করতে আপনার ভালো লাগে, কি খেতে আপনার ভালো লাগে, কোথায় গেলে আপনার ভালো লাগবে, মানে এইগুলো আপনাকে খুঁজে নিতে হবে। চমৎকার। আসতে চাই শিখাপুর কাছে। আমার কাছে এটাই মনে হয়, আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে নিজেকে ভালো রাখুন, নিজেকে জানুন, নিজের পরিমণ্ডলে সবাইকে নিয়ে ভালো থাকুন,
চমৎকার। এরই সাথে তিনজনকেই ধন্যবাদ জানাতে চাই। আমাদের জুমের সাথে যারা যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং সাথে অনেকগুলো কথা একই সাথে মনে পড়ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। আরেকটা রবীন্দ্রনাথের কথা বলেছেন, সেটা হলো তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও। সেই ক্ষেত্রে সুখ আসলে যদি নাও পেয়ে থাকেন তাহলে সুখের সন্ধানে গিয়ে হলো সুখী আসলে নিজেকে করতেই হবে। সুখের কোনো বিকল্প নেই এবং সুখ যেহেতু আপেক্ষিক, আমি চাই যে আপনারা অবশ্যই সুখে থাকুন, শান্তিতে থাকুন, পরিপূর্ণতা আসুক আপনাদের জীবনে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।